পূর্ব পাকিস্তান বাংলাদেশ সবার পরে কলকাতায় একটা সভা হয়েছিল, মুজিবুর রহমানের সেই ছবিটাই এই বাংলাদেশের নোটে জায়গা পেয়েছে। রাশিয়ার নোট, এটা পৃথিবীর সবচেয়ে বড় মাপের নোট। বুঝতেই পারছেন নোটটার সাইজ কি। নখের মাঝখানে যে অংশটি রয়েছে এই অংশটায় মুদ্রাটা রয়েছে। আমার জানা পৃথিবীর সবচেয়ে ছোট মুদ্রা। একটা দেখুন 1000 লেখা আছে। ভারতের সবচেয়ে বড় মাপের মুদ্রাটা দেখে নিলেন। এখানে নোটের এক্সপায়ারি ডেট দেওয়া আছে, মানে এই তারিখের পরে নোটটা চলবে না। এটা হচ্ছে 35 কিয়াত বা আমাদের কথায় 35 টাকার নোট। পাকিস্তানের একজন রাষ্ট্রনেতা ইন্দোনেশিয়ার একজন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আপনারা হিন্দু দেবদেবীর ছবি কেন আপনাদের মুদ্রায় ব্যবহার করছেন। বাংলা কবিতা লেখা এইরকম নোট পৃথিবীতে আর কোথাও আছে বলে অন্তত আমার জানা নেই। আজ আমরা শহরের এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে আমরা জানতে পারবো যে সব থেকে কম দামি বা সব থেকে বেশি দামি টাকা পয়সা, সব থেকে বড় সাইজের টাকা কখন কোথায় কিভাবে চালু হয়েছিল। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে এই কারবার আজকের দিনে অন্তত। আর বিশিষ্ট কয়েন কালেক্টর সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব আমরা, জানবাড়িতে, সাঁতরাগাছি, হাওড়া জানবাড়ি। চলুন। প্রচুর টাকা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এই অ্যালবামটার মধ্যে রয়েছে। আর এর পাশাপাশি আরও একটা অ্যালবাম আমার সামনে রয়েছে যেটাতে প্রচুর পয়সা রয়েছে। এক কথায় প্রচুর টাকা আর পয়সা নিয়ে বসে আছি। না, শুধু দেখছি এমনটা নয়, এর ইতিহাসটাও জানতে হবে আর আপনাদেরও জানাবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন বিশিষ্ট কয়েন কালেক্টর সুমিত্র বন্দ্যোপাধ্যায়। নমস্কার, স্বাগত আপনাকে সংবাদ প্রতিদিনে। নমস্কার চৈতালি, ধন্যবাদ। আমার কাছে একটি নোট রয়েছে যেটা 10 লক্ষ কোটি, রিজার্ভ ব্যাংক অফ জিম্বাবুয়ের। এই ধরনের হাই ভ্যালু নোট, একটা নোটেই এত বড় সংখ্যা লেখা একটা নোট, এটা প্রথম কবে থেকে শুরু হলো? 2000 সালের কিছুদিন পর থেকে জিম্বাবুয়ের আর্থিক অবস্থা খারাপ হতে আরম্ভ করে এবং 2008 সালে যখন বিশ্বব্যাপী যে রিসেশন ব্যাপারটা শুরু হয়েছিল তার বেশ কিছুদিন আগে জিম্বাবুয়েতে একটা সমস্যা তৈরি হয় এবং তখন জিম্বাবুয়ে খুব হাই ভ্যালু নোট ছাপতে আরম্ভ করে, যে $5 বিলিয়ন। এবং এই ধরনের নোটগুলো একটা যদি খেয়াল করেন আমাদের দেশে নর্মালি নোট আমরা দেখে যা অভ্যস্ত তার সঙ্গে তফাৎ দেখুন, এখানে নোটের এক্সপায়ারি ডেট দেওয়া আছে, যেগুলো সাধারণত আমাদের ওষুধ বিশুদ ইত্যাদিতে দেওয়া থাকে। সেই রকমভাবে এখানে নোটের এক্সপায়ারি ডেট দেওয়া আছে, মানে এই তারিখের পরে নোটটা চলবে না। আপনি যদি দেখে ভাবেন যে এই একটা নোট যদি আমি পেয়ে যাই তার মানেই আমি ট্রিলিয়নেয়ার হয়ে গেলাম বা মাল্টি ট্রিলিয়নেয়ার হয়ে গেলাম, ঠিকই আপনি মাল্টি ট্রিলিয়নেয়ারই হয়ে যাচ্ছেন। কিন্তু মজার কথা হলো সেই সময়কার যদি আপনারা ইউটিউব বা অন্যান্য জায়গায় ভিডিও সার্চ করে দেখেন তখন দেখবেন যে লোকে বান্ডিল বান্ডিল নোট নিয়ে বাজারে যাচ্ছে এবং সেই এক বান্ডিল নোট বাজারে নিয়ে গিয়ে তার বিনিময়ে তারা হয়তো সামান্য কিছু বাজার দোকান করতে পারছে। মানে টাকা পয়সার দাম এত কমে গিয়েছিল যে লোকে বান্ডিল বান্ডিল নোট নিয়ে গিয়ে সাধারণ অর্থসংস্থান পর্যন্ত করতে পারছে না। করোনা বলে যে আমাদের সম্প্রতি রোগটা হয়েছিল, আগে হাঙ্গেরির কারেন্সির নামও একসময় ছিল করোনা, তো পরিস্থিতি সামাল দিতে তারা কারেন্সির নাম বদল করে ফেলে হচ্ছে পেঙ্গো। এটা হচ্ছে 1 মিলার্ড পেঙ্গো। তো এই 1 মিলার্ড পেঙ্গো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চালু করেছিল হাঙ্গেরি, এবং তারা যদি শেষ পর্যন্ত এই কারেন্সি ইস্যু করা চালিয়ে যেত তাহলে দেখা যেত যে জিম্বাবুয়ের যে নোটটা একটু আগে আমরা দেখলাম সেই নোটের থেকেও বেশি ভ্যালিউর নোট তারা ছাপিয়ে ফেলেছে। কিন্তু নোটগুলো ছাপানো হলেও নোটগুলো শেষ পর্যন্ত বাজারে চালু হয়নি। এটা পৃথিবীর সবচেয়ে বড় মাপের নোট, যে নোটগুলো বাজারে চালু ছিল কোনো না কোনো সময়ে। রাশিয়ার নোটটা কতটা বড় সেটা একটা তুলনা করার জন্য এই 20 টাকার নোটটা পাশে দিচ্ছি, তাহলে বুঝতেই পারছেন নোটটার সাইজ কী। 1909 সালে মোটামুটিভাবে প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন আগে এই নোটটা রাশিয়ায় চালু ছিল। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বাস করেন ইন্দোনেশিয়ায়। তো ইন্দোনেশিয়ায় বিভিন্ন সময়ে অনেক হিন্দু মূর্তি দিয়ে মুদ্রা প্রকাশিত হয়েছে, যার মধ্যে সর্বশেষ যেটি 2006 সালে, এটা একটা গণেশের ছবি দেয়া মুদ্রা। পাকিস্তানের একজন রাষ্ট্রনেতা এটা নিয়ে খুব আপত্তি জানিয়েছিলেন। আপত্তি জানিয়ে ইন্দোনেশিয়ার একজন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আপনারা হিন্দু দেবদেবীর ছবি কেন আপনাদের মুদ্রায় ব্যবহার করছেন। তো উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, উই হ্যাভ চেঞ্জড আওয়ার রিলিজিয়ন বাট নট আওয়ার অ্যানসেস্টার্স। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করেছি কিন্তু ঐতিহ্য পরিবর্তন করিনি। সুভাষচন্দ্র বসু
মণিপুর পর্যন্ত এগিয়েছিলেন এবং তারপরে সুভাষচন্দ্র বসু মণিপুরে যে বীরত্বের সঙ্গে সংগ্রাম করেছিলেন তার পরিণতি কী হয়েছিল আমরা জানি। সেই বর্মা মুলুকে তখন জাপান এই টাকাটা চালু করলো, জাপানের মিলিটারি অথরিটি। এবং এইখানে দেখুন এটা নোটটা জাপান, কিন্তু কোথাও ইয়েন বা জাপানের, তখন জাপানের দুটো ইউনিট ছিল, একটা ইয়েন একটা ছিল সেন, এসিএন সেন। ইয়েন বা সেন কোনোটাই নেই, 1 রুপি। অর্থাৎ যেহেতু তখন বর্মাতে, যেটা বর্তমানে মিয়ানমার বা মায়ানমার, সেই বর্মা মুলুকে তখন ভারতীয় রুপি চলতো, সেই জন্য 1 রুপি নোট। এটা বর্মার 1 রুপি নোট। তো আমি দুটো জিনিস বলবো। প্রথমত হচ্ছে এই নোটটা ইমার্জেন্সি কারেন্সি, ওয়ার কারেন্সি, সেই জন্য নোটের সিরিজের নাম্বার দেওয়া আছে বিডি, কোনো সিরিয়াল নাম্বার নেই, বিডির নিচে কোনো সিরিয়াল নাম্বার নেই। বর্মার এরকম আর একজন মিলিটারি শাসক ছিলেন নেউইন। তো নেউইন যে বিশ্বাস করছেন, সেই বিশ্বাসে তিনি যখনই কোনো সংখ্যার প্রতি তার মনে হতো এই সংখ্যাটা শুভ, তখনই তিনি করতেন কি সেই সংখ্যাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সেইটা সংখ্যায় তিনি নোট ছাপিয়ে ফেলতেন। তো বার্মার এটা হচ্ছে 25 কিয়াটের নোট, 25 লেখা আছে বা 25 লেখা আছে, এবং এখানে হচ্ছে ইন্দো আরবিক অক্ষরে 35 লেখা আছে, মানে এটা হচ্ছে 35 কিয়াট বা আমাদের কথায় 35 টাকার নোট লেখা রয়েছে 75। এবং বার্মার নিজের ভাষাতেও এখানে 75 লেখা রয়েছে এবং এই কোণেতেও 75 সংখ্যাটা লেখা রয়েছে। আমি আপনাদের এখন যে মুদ্রাটা দেখাবো, সেই মুদ্রাটা দেখলেই প্রথমে ঠাউরি করতে প্রবলেম হবে আদৌ এটা মুদ্রা বলে। দেখুন নখের মাঝখানে যে অংশটি রয়েছে, এই অংশটায় মুদ্রাটা রয়েছে। তো এই মুদ্রাটা কতটা মাপ সেটা বোঝানোর জন্য আমি সবচেয়ে কমন যে পয়সা 5 টাকা একটা পাশে রাখলে বুঝতে পারবেন যে এই মুদ্রাটার মাপ কতটা। এটা বিজয়নগরের রাজা দ্বিতীয় হরিহরের মুদ্রা। এই মুদ্রাটাকে বলা হয় হচ্ছে বেল কয়েন। এটা অত্যন্ত সামান্য সোনা দিয়ে তৈরি এবং এটাকে পিটিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা দেখতে অনেকটা বাটির মতো, অত্যন্ত ছোট মুদ্রা, এটা দেখতে অনেকটা বাটির মতো এবং মূলত ব্যবসায়িক কাজে এই ধরনের মুদ্রা ব্যবহার হতো। আপনি যেটা দেখছেন এটা হচ্ছে পৃথিবীর নবীনতম দেশের মুদ্রা। দেশটার নাম সাউথ সুদান বা দক্ষিণ সুদান। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের যে দেশের তালিকা রয়েছে, সেই দেশের তালিকায় সাম্প্রতিকতম সংযোজন সেটি হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান। বাংলাদেশ যখন বাংলাদেশ হলো, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে তারা দেশ হলো 1971 সালে, তার একটা স্মারক নোট, যে স্মারক নোটটায় বিনিময়ের যোগ্য নয়, বা এই নোটটা হচ্ছে আপনি বাজারে নোটটা নিয়ে গেলে আপনি এর বদলে 40 টাকার কোনো জিনিস কিনতে পারবেন না। উল্টো দিকে বাংলাদেশের এই নোটের উল্টো দিকে আপনি দেখতেই পাচ্ছেন একটা বিজয়ের যার সব সৈনিকদের ছবি রয়েছে, আর যে দিকটা রয়েছে এই দিকে যে ছবিটা রয়েছে মুজিবুর রহমানের, এই ছবিটা অত্যন্ত পরিচিত ছবি। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হবার পরে কলকাতায় একটা সভা হয়েছিল, সেই সভার যে মুজিবের যে কলকাতার সভার যে ছবিটা বহুল প্রচলিত মুজিবুর রহমানের, সেই ছবিটাই এই বাংলাদেশের নোটে জায়গা পেয়েছে। তার ফলে এই নোটের সঙ্গে কলকাতার একটা যোগাযোগ রয়েছে। বাংলাদেশের এই নোটটা দেখুন, স্মারক নোট, বিনিময়যোগ্য নহে, মানে এটা লিগাল টেন্ডার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না, কিন্তু এই নোটটা সরকার আর 5টা নোট যে কাগজে ছাপে, যেভাবে ছাপে, এবং এই মূল্যের নোট বাংলাদেশ সরকার যেভাবে ছেপেছে এটাও সেইভাবে ছাপা। এটা ভাষা শহীদ স্মারক। প্রথম যখন ভাষা আন্দোলন হয়েছিল তাতে যে স্মারকটা তৈরি হয়েছিল, সেই স্মারকটা কয়েকদিনের মধ্যেই খান সেনারা ভেঙে দিয়েছিল। তো সেই স্মারকটা নেই, তার ছবি থেকে গিয়েছিল, সেই ছবিটা দেওয়া এবং যাদের ভাষা শহীদ বলে আমরা জানি তাদের প্রত্যেকের ছবি দেওয়া, তাদের প্রত্যেকের নাম লেখা এই নোটটায়। এবং এখানে একটা কবিতার লাইনও লেখা আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কবিতার লাইন দেওয়া নোট যে পৃথিবীতে একমাত্র এটাই আছে এমন নয়, বাংলা কবিতার লেখা এই রকম নোট পৃথিবীতে আর কোথাও আছে বলে অন্তত আমার জানা নেই। রাশিয়ায় কমিউনিস্ট উত্থানের আগে যেসব নোটগুলো চালু ছিল, এই নোটটার সঙ্গে তার কোনো তফাৎ নেই। আর 5টা রাশিয়ান যেমন সাধারণ নোট, এইটা সেরকমই একটা নোট। তাহলে দেখানো হচ্ছে কেন? পিছন দিকটা যখন নোটের দেখবেন সেখানে অনেক কিছু লেখা রয়েছে। এই লেখাগুলো আমাদের পক্ষে সহজে বোঝা সম্ভব নয়, টানা হাতে রাশিয়ান অক্ষরে লেখা। এবং এই যে নোটটির বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে রাশিয়ার দক্ষিণ অংশে তানুতুভা বলে যে জায়গাটি রয়েছে, এই নোটটা সেইখানে চালু ছিল। পৃথিবীতে নানা রকম টাকা রয়েছে, তার মধ্যে এই টাকাটার বৈশিষ্ট্য হচ্ছে এটার দুটো দিকই লম্বা।
1999 সালে একটা সূর্যগ্রহণ হয়েছিল, যে সূর্যগ্রহণ নিয়ে সারা পৃথিবীতে খুব হইচই হয়েছিল। তো সেই সূর্যগ্রহণকে কমেমোরেট করতে বা স্মারক হিসেবে রোমানিয়া এই বিশেষ মোড়কে এই নোটটি বার করেছিল। এবারে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের বলবো, আপনারা আমার আঙুলটাকে দেখতে পাচ্ছেন, এবারে দেখুন নোটের মধ্যে দিয়ে আমার আঙুলটাকে দেখতে পাবেন, অর্থাৎ এই নোটটা হচ্ছে সি থ্রু, এখান দিয়ে স্বচ্ছ একটা উইন্ডো রয়েছে। এগুলোকে বলা হয় পলিমার নোট। এটা 1999 সালে রোমানিয়ার নোট। পৃথিবীতে গেঞ্জি বলে একটা দেশ ছিল বা এখনও আছে, তো সেই দেশের নাম থেকেই গেঞ্জি কথাটা এসছে। সেই দেশের জেলেরা যে পোশাক পরে মাছ ধরে সেটা হচ্ছে গেঞ্জি। তো অ্যাকচুয়ালি বানানটা একটু অন্যরকম, যাকে বলে ভজকট, GUERNACY, গুয়েন্সি, বা এটাকে অ্যাকচুয়ালি এটা গেঞ্জি বলা হয়। এটা হচ্ছে খুব পুরনো কয়েন গেঞ্জির, যেটা হচ্ছে 8 ডাবলস, তখন কারেন্সির ইউনিট ছিল ডাবল। তো এখন এই দেশটা ইংল্যান্ডের ক্রাউন ডিপেন্ডেন্সি, অর্থাৎ ওখানে এখন ইংল্যান্ডের পয়সার পেগ করে পয়সা চলে, ফুটো পয়সা, যেটাকে নাকি আমরা কথায় কথায় বলি যে ফুটো পয়সাও এর দাম হবে না। সো অ্যাকচুয়ালি আমরা ফুটো পয়সার ইতিহাসটাই জানবো, এবং সেইখান থেকেই শুরু করি। কোথা থেকে শুরু করব, ভারত না বিদেশ? দেশ থেকেই শুরু হোক। বেশ, ফুটো পয়সা বলতে যেটা সাধারণভাবে বুঝি সেটা হচ্ছে যে আমাদের দেশে মানে দীর্ঘদিন ধরে দেখে এসেছি বাচ্চাদের কোমরের ঘুঞ্চিতে একটা পয়সা বাঁধা থাকে। সেই পয়সাটার ভেতরটা একটা গোল গর্ত করা আছে, আর পয়সাটাও গোল। তো আমি সেই রকমই একটি ফুটো পয়সা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের ফুটো পয়সা। ভারত স্বাধীন হয়ে যাবার পরে আমাদের দেশে আর ফুটো পয়সা কোনো দিন চালু হয়নি। এই একবারই মাত্র চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন ধাতুর খুব অভাব পড়েছিল। এইখানে যে পয়সাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ ছিল সার্বভৌম। হায়দ্রাবাদে একাধিক ধরনের ফুটো পয়সা হয়, তার মধ্যে এটি একটু তুলনা করলে আপনারা বুঝতে পারবেন যে এই পয়সাটির মাপ আমাদের দেশে যেটা ফুটো পয়সা বলতে বুঝি তার চেয়ে অনেক ছোট। অর্থাৎ সবসময় যে ধাতুর অভাবের জন্যই তৈরি হয়েছিল এমন নয়, এরকমও দেখা যায় যে ধাতুর অভাব না ঘটলেও নকশার জন্য তৈরি করা হয়েছে। এটি পাকিস্তানের ফুটো পয়সা, একেবারে একরকম দেখতে, সমস্ত কিছু এক। কারণ অন্য ধরনের পয়সা তৈরি করলে যে সমস্যাটা হতো যে লোকের কাছে ঠিকমতো কমিউনিকেটেড হতো না, সেটা কত পয়সা, তখন শিক্ষার হারও যথেষ্ট কম ছিল এখনকার তুলনায়। সেই কারণে একদম সিমেট্রিক্যাল পয়সা তৈরি হয়েছিল। এই পয়সাটি হচ্ছে নেপালের 4 পয়সা। কোনো রকম ধাতু না গলিয়ে এই পয়সাটা তৈরি হয়েছিল। এটা পাপুয়া নিউ গিনির 1996 সালের পয়সা। এই পয়সাটা দেখুন, এইখানেতেও যেটাকে আমরা বলছি ব্রিটিশ নিউ গিনি, একই জায়গা। এইখানকার পয়সাটিতেও যদি লক্ষ্য করেন তাহলেও দেখতে পাবেন যে এটাতেও ফুটো অত্যন্ত ছোট, পয়সাটা অনেক বড়। অর্থাৎ মেটালের স্কেয়ারসিটির জন্য এই পয়সা তৈরি করা হয়েছে এমন নয়, এই পয়সাটা মূলত নকশার জন্য তৈরি করা হয়েছে। চীন দেশে প্রথম ফুটো পয়সার প্রচলন হয়েছিল, তখন তাদের পয়সাগুলোর মাপ ছিল অনেক বড়, কোনোটা ছুরির মতন দেখতে, কোনোটা কোদালের মতন দেখতে। এটা 11 শতকের, 10ম থেকে 11 শতকের মধ্যে এই পয়সাটা চীন দেশে চলতো। পয়সাটার মাঝখানটায় যথারীতি একটা চৌকো গর্ত রয়েছে। এই চৌকো গর্তের সঙ্গে আপনারা পরিচিত ফেং সুইয়ের সুবাদে, কিন্তু আগে আমাদের মা ঠাকুমারা যে পয়সা ছোটোবেলায় ঘুমসিতে বাঁধতেন, এটা কিন্তু সেই জাতীয় নয়। এই পয়সাটা একদম অন্য রকম। জাপানেতেও এরকম আমরা ফুটো পয়সা দেখতে পাই, এবং এই পয়সাটা দেখেও বুঝতে পাচ্ছেন যে এটা এতটাই আধুনিক সময়ের 1922 সালের, যে এই পয়সাটায় যে ধরনের নকশা করা রয়েছে, জাপানের রাজার চিহ্ন দেওয়া, এখানে মেটাল যে খুব অভাব ছিল সেই কারণে নয়, এটা একদমই একটা ট্র্যাডিশন মেনে করা হয়েছে। এই পয়সাটা হচ্ছে 1 লাখ বা 1 লক্ষ লিরা। তুরস্কের কারেন্সির নাম হচ্ছে লিরা। কখনো সেই মুদ্রাটা একইভাবে পরিবর্তন করে বিন লিরা হয়েছে। এবং এখানে আর একটা আমি ইন্টারেস্টিং ফিচার আপনাদের দেখাবো। দেখুন, আমি এইভাবে পয়সাটাকে ধরলাম, ধরে ধীরে 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 পয়সাটাকে ঘোরাচ্ছি। আমি যেই ঘুরিয়ে দিলাম, দেখুন যে যার মাথাটা রয়েছে, মাথাটা নিচের দিকে নেমে গেল। আমাদের দেশের একটা পয়সা দেখাই, তখন দেখবেন আমাদের দেশের এই একটা সাধারণ পয়সা 20 টাকার কয়েন যেটা এখন বাজারে চলছে, এই পয়সাটাকে আমি একইভাবে ঠেললে দেখুন অশোক স্তম্ভটা ঠিক মাথার দিকে রয়ে গেল। এইভাবে যে পয়সাগুলো তৈরি হয়, এইগুলোকে বলা হয় হচ্ছে মেডেল অ্যালাইনমেন্ট। মানে আমরা যখন কোনো মেডেল দেখি তখন তার মাথাগুলো সবসময় একই দিকে থাকে। আর এখন যে জিনিসটা আমি দেখালাম, যেগুলো হচ্ছে আমেরিকান সিস্টেমে যেগুলো হয়, এগুলোকে বলা হয় হচ্ছে কয়েন অ্যালাইনমেন্ট। দেখুন এর মাথাটা উল্টো, এই দিকে যদি আমি ঘোরাই তাহলে দেখবেন যে মাথাটা নিচের দিকে নেমে গেছে। তখন আমি দেখাবো কিভাবে, আমাকে তখন পয়সাটাকে এইভাবে ঘোরাতে হবে আর এইভাবে ফ্লিপ করে দেখাতে হবে, তবেই আমার মাথাটা সবসময় ওপরের দিকে থাকবে।
একটা প্রশ্ন আমার শুরু থেকেই মাথায় ছিল যে এত এত টাকা বাড়িতে রেখে রাতের ঘুম কি করে শান্তিতে হয়, কিন্তু সেইটার উত্তরও সুমিত্রদা দিয়ে দিয়েছেন যে এই টাকাগুলো, এইটা বাদে এটা তো দেশে চলবে, কিন্তু এই টাকাগুলো, বাকি যে সমস্ত এখানে টাকা রয়েছে সেগুলোর ইতিহাস, সেগুলো কোথায় গিয়ে বেচতে হবে এবং কিভাবে এগুলোর এগেনস্টে আপনি রোজগার করতে পারেন, সেই নলেজটুকু না থাকলে কিন্তু যতই এগুলো যত সংখ্যায় খুশি বাড়িতে রাখা যায় এবং শান্তিতে নিশ্চিন্তে ঘুমোনো যায়। তো এইরকমই আরও অনেক গল্প যেগুলো এই শহরের কোনায় কোনায় এমন মানুষ রয়েছেন যারা অনেক কিছু সংগ্রহ করেন যেগুলো খুবই অসাধারণ। সেসবই জানতে গেলে আপনাকে কিন্তু চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিন ডিজিটালে। ক্যামেরায় শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি চৈতালি, সংবাদ প্রতিদিন .in।